মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া হয়েছে প্রায় 10%। আর বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটা একটা মারাত্মক আঘাত। ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি আমদানির পরিকল্পনা অনুযায়ী তেল এবং গ্যাস পাওয়া যাচ্ছে না। দেশমুখী তেলের দুটি জাহাজ নির্ধারিত সময়ে আসছে না। এই কারণে ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল পাম্পগুলোকে চাহিদার 10% কম ডিজেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সঙ্গীন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ষষ্ঠ দিনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $22 বেশি বৃদ্ধি পেয়ে $80 থেকে $109 পৌঁছেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবে প্রতি লিটার ডিজেলে সরকারের ক্ষতি দাঁড়িয়েছে $40 বেশি, যা জাতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে ডিজেলের মজুদ মাত্র 9 দিনের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 9 দিনের আছে, তার মধ্যে 2 দিন চলে গেছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। স্বাভাবিক সময়ে দৈনিক 11 থেকে 12,000 টন ডিজেল বিক্রি হলেও বর্তমানে তা 13,000 টন ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত চাহিদার কারণে দেশের 2,360টি পেট্রোল পাম্পকে স্বাভাবিক সরবরাহের চেয়ে 10% কম তেল দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরকার। এই রেশনিং ব্যবস্থা বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল। কাতার এনার্জি মার্চ মাসের 15 এবং 18 তারিখে নির্ধারিত দুটি এলএনজি কার্গো সরবরাহ করতে অপারগতা জানিয়েছে। বিকল্প হিসেবে উন্মুক্ত বাজার থেকে এলএনজি সংগ্রহের চেষ্টা করেও বাংলাদেশ সফল হয়নি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নিজ দেশের প্রয়োজনের কথা উল্লেখ করে এলএনজি সরবরাহে অপারগতা প্রকাশ করেছেন। এই সংকটের ফলে 15 মার্চের পর দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিতে পারে, যা বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। বিদ্যুৎ খাতে পরিস্থিতি আরো জটিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশি বিদেশি কোম্পানির কাছে 45,000 কোটি টাকা বকেয়া রয়েছে, যার মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলোর পাওনা 14,000 কোটি টাকা, যা ইউনূস সরকার বাকি রেখে চলে গেছে। গত 7-8 মাস ধরে এই কোম্পানিগুলো বিদ্যুতের বিল পায়নি। এই আর্থিক সংকট গ্রীষ্মকালে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু জ্বালানি সংকট এবং আর্থিক অসঙ্গতির কারণে এই চাহিদা পূরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সঙ্গতি আছে, শেখ হাসিনার সরকার বিদ্যুৎ চাহিদা পূরণে 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বা সক্ষমতা রেখে গেছেন, কিন্তু মাত্র 18,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে অপারগ হয়ে পড়ছে সরকার। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষায় বিদ্যুৎ খাত সম্পূর্ণভাবে দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। তার মতে এই পরিস্থিতি মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট থেকে উত্তরণের কৌশল কি হবে? সরকারের সামনে এখন 3টি মূল চ্যালেঞ্জ। প্রথমত, অবিলম্বে বকেয়া পরিশোধ করে বিদ্যুৎ উৎপাদনকারীদের আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বিকল্প জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ একটি কঠিন শিক্ষা পাচ্ছে যে অতিরিক্ত আমদানি নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দেশের খনিজ সম্পদ অনুসন্ধান এবং উন্নয়নে অবহেলা এবং বাপেক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানকে পর্যাপ্ত অর্থায়ন না করার পরিণাম এখনো স্পষ্ট হয়ে উঠছে। পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমদানিমুখী নীতি দেশের জ্বালানি স্বনির্ভরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন 2 সপ্তাহের মধ্যে সংঘাত বন্ধ না হলে, মানে ইরান সংঘাত বন্ধ না হলে সব ধরনের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট হবে, পাশাপাশি ব্যয় বাড়বে। ভবিষ্যতে এমন জটিল পরিস্থিতি এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধান করতে হবে, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। বাংলাদেশে মাটির নিচে তেল
এবং গ্যাসের অনেক উৎস আছে, ব্লক সৃষ্টি করে সেগুলো বিভিন্ন দেশের অনুসন্ধানী কোম্পানিতে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সব কোম্পানির অনুসন্ধান কর্ম কতটা অগ্রগামী হতে পারে তার দেখভাল করার দায়িত্ব তো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেট্রোবাংলার। আবার এই প্রতিষ্ঠানেরই অঙ্গ বাপেক্স, যারা তেল গ্যাস অনুসন্ধানের কাজে জড়িত। তাদের অনুসন্ধানে গ্যাসের কূপ পাওয়া গেলেও কর্তৃপক্ষ তাতে কোনো উৎসাহ দেখায় না। এ নিয়ে প্রশ্ন আছে, কেন তারা দেখায় না? তারা কি আমদানিকে প্রাধান্য দিচ্ছেন কারণ নগদ লাভ হয়? সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল যে বাপেক্সের পর্যাপ্ত তহবিল দেওয়া হয় না, ফলে নতুন নতুন কূপ খনন এবং অনুসন্ধান করা ব্যাহত হয়। এটা পেট্রোবাংলার পুরনো রোগ বা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিসন্ধি। তারা জ্বালানি সেক্টরের স্বনির্ভরতা আগ্রহী নন, কারণ হচ্ছে তাতে নগদ লাভ হয় না। তারা কি কেবল কমিশন প্রাপ্তিকে প্রাধান্য দেবেন, এটা পরের কথা। এই মুহূর্তের ঘটনা বলি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের এই বিপজ্জনক মুহূর্তে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য তাৎক্ষণিক এবং দূরদর্শী পদক্ষেপের বিকল্প নেই। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটলে বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসবে তা মোকাবেলার সরকারের প্রস্তুতি নেই। আমদানি নির্ভরতা থেকে মুক্তি পেয়ে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলাই হয়তো এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হতে পারত। বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছে তারেক রহমান। জ্বালানি খাতে এর বাস্তবায়ন দেখতে পেতে হবে বাংলাদেশকে, তাই না? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 3 সপ্তাহ পার হতে না হতেই দেশের উপর আকাশ ভেঙে পড়তে শুরু করেছে। প্রথমত, অবৈধ ইউনূস সরকার দেশকে দেনার সাগরে ডুবিয়ে রেখে গেছে। 18 মাস ধরে দেশের জ্বালানি ক্ষেত্রে কোনো বিল পরিশোধ না করায় এবং ঋণের কিস্তি না দেওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো লোন ডিফল্টার হওয়ার পর্যায়ে নেমে এসেছে। ওদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার খবরে লম্বা লাইন পড়তে শুরু করেছে ডিজেল, পেট্রোলের জন্য। ওদিকে গরম আসছে, জ্বালানি চাহিদা হু হু করে বাড়তে থাকবে। কিভাবে সামাল দেবে তারেক রহমানের সরকার বলেন তো? ভালো থাকবেন সবাই।